শেষমেশ আবার এসে হাজির বক্সিবাবু নতুন এক কাহিনী সঙ্গে করে। তবে শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন দেখি, আর ভালো লাগলে লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মতামত। তাহলে শুরু করা যাক। নতুন দিল্লির গোল মার্কেটের পেছনের গলিতে কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি কেবিন। এই আড্ডার নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। 17ই পৌষ সন্ধে 6টা। পেনশনভোগী বৃদ্ধ রামতারণ মুখুজ্জে, স্কুলমাস্টার কপিল গুপ্ত, ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংহি, কাগজের রিপোর্টার অতুল হালদার এবং আরও অনেকে আছেন। আজ নিউ ইয়ার্স ডে, সেই জন্যে ম্যানেজার কালীবাবু একটা বিশেষ আয়োজন করেছেন। মাংসের চপ তৈরি হচ্ছে। রামতারণবাবু আবার নিষ্ঠাবান সাত্ত্বিক লোক, কালীবাড়ির বলি ভিন্ন অন্য মাংস খান না। তার জন্য আলাদা উনুনে মাছের চপ ভাজার ব্যবস্থা হয়েছে। সিগারেট, তামাক আর চপ ভাজার ধোঁয়ায় ঘরটি একেবারে ঝাপসা হয়ে আছে। বিচিত্র গন্ধে আমোদিত হয়েছে। উপস্থিত ভদ্রলোকেদের জনা কয়েক পাশা খেলছেন, কেউ খবরের কাগজ পড়ছেন, কেউ বা আবার রাজনীতির তর্ক করছেন। অতুল হালদার বললেন, ওহে কালীবাবু, আর দেরি কত? চায়ের জন্য যে প্রাণটা চ্যাঁ চ্যাঁ করছে, কিন্তু খালি পেটে তো আর চা খাওয়া চলবে না। চটপট খান কতক চপ ভেজে ফেলো। কালীবাবু বললেন, এই যে স্যার, আর 5 মিনিটের মধ্যেই চপ রেডি হয়ে যাবে। এমন সময় জটাধর বক্সি প্রবেশ করলেন। চেহারার সাজ ঠিক আগের মতনই আছে। 6 ফুট লম্বা, মজবুত গড়ন, কাইজারে গোফ, গায়ে কালচে খাকি মিলিটারি ওভারকোট, মাথায় পাগড়ির মতন বাঁধা কমফোর্টার, অধিকন্তু কপালে গুটিকতক চন্দনের ফুটকি আর গলায় একছড়া গাঁদা ফুলের মালা। ঘরে ঢুকেই বাজখাই গলায় বললেন, নমস্কার মশাইরা, খবর সব ভালো তো? তাকে দেখে বীরেশ্বর সিংহি আঁতকে উঠলেন। রামতারণবাবু রেগে ফুলতে লাগলেন, আর কপিল গুপ্ত সহাস্যে বললেন, আস্তে আজ্ঞা হোক জটাধর বাবু, আপনি বেঁচে উঠেছেন দেখছি। আজকেও ভূত দেখাবেন নাকি? পটকার মতো ফেটে পড়লেন রামতারণবাবু। বললেন, তোমাকে পুলিশে দেব, বেহায়া ঠক জোচ্চোর কোথাকার। ভূত দেখাবার আর জায়গা পাওনি? জটাধর বক্সি প্রসন্ন বদনে বললেন, না না, মুখুজ্জে মশায়ের রাগ হবারই কথা। আসলে আমার রসিকতাটা একটু বেয়াড়া রকমের হয়েছিল তো। মানছি মানছি, মরা মানুষ সেজে আপনাদের ভয় দেখিয়েছিল, না সেটা ঠিক হয়নি। তার জন্য আই এম ভেরি ভেরি সরি। তা মশাইরা যদি একটু ধৈর্য ধরে আমার কথা শোনেন তো বুঝবেন আমার কোনো কুমতলব ছিল না। রামতারণ মুখুজ্জে ক্রুদ্ধ বিড়ালের ন্যায় মৃদু মন্দ গর্জন করতে লাগলেন। কপিল গুপ্ত বললেন, কি বলতে চান বলুন না জটাধর বাবু। অতুল হালদারের পাশে বসে জটাধর বললেন, মশাইরা নভেল পড়ে থাকেন নিশ্চয়ই, প্রেমের গল্প, বড় ঘরের কেচ্ছা, ডিটেকটিভ কাহিনী, রূপসী বোম্বেটে, এইসব। তার জন্য তো কিছু পয়সাও খরচ করে থাকেন। কিন্তু বলুন তো, গল্পের বইয়েও কিছু সত্যি কথা পান কি? আজ্ঞে না। আপনারা জেনে শুনে পয়সা খরচ করে ডাহা মিথ্যে কথা পড়েন। তা ওই শরৎ চাটুর্যেই লিখুন আর 5 কড়িতেই লিখুন। তা কেন পড়েন? কেন পড়েন? এই মানে মনে একটু ফুর্তি, একটু সুরসুরি, একটু টিপুনি, একটু ধাক্কা লাগাবার জন্য, তাই তো? তো গল্প হচ্ছে মনের মাসাজ, চিত্তের দলাই মলাই, পড়লে মেজাজ চাঙ্গা হয়। তা আমি কি এমন একটা অন্যায় কাজ করেছি মশাই
এই রামতারণ বাবু প্রবীণ লোক, ওকে আমি ভক্তি করি, ওর সামনে তো ছ্যাবলা প্রেমের কাহিনী বলতে পারি না। তাই আমি নিজেকেই নায়ক সাজিয়ে একটা নির্দোষ পবিত্র ভূতের গল্প আপনাদেরকে শুনিয়েছিল। তোমার চা চুরুট পানের জন্য আমার যে 14.5 আনা গচ্ছা গিয়েছিল তার কি হবে? হ্যাঁ, আরে তুচ্ছ তুচ্ছ, অতি তুচ্ছ। 6-7 টাকার কমে আজকাল একটা ভালো গল্পের বই মেলে না স্যার। আমি সেদিন অতি সস্তায় আপনাদের মনোরঞ্জন করেছিল। সে যাই হোক, কাজটা মোটেই আপনি ভালো করেননি। আচমকা সবাইকে একটা শক দেওয়া অতি অন্যায়। আর একটু হলেই তো বীরেশ্বরবাবুর হার্ট ফেল হয়ে যেত। জটাধর হাত জোর করে বললেন, আচ্ছা আচ্ছা, সে অপরাধের জন্য আমি মাপ চাইছি। ঠিক আছে, আজ তার দণ্ডও দেব। ও ম্যানেজার কালীবাবু, মশাই, ও বাবা, এ তো বিস্তর চপ ভাজছেন দেখছি। তা এক একটা দাম কত? 6 আনা। কে? 6 আনা? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এটা সস্তাই বলতে হয়। বেশ বড় বড় করেই তো করেছেন। আচ্ছা, ভালো মাস্টার্ড আছে তো? এই ছাতু গোলা নকল মাস্টার্ড হলে কিন্তু চলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এই ঘরে কতজন রয়েছেন? 1 2 3 4 13 জন। 13 জন, তাহলে 13 জন খাইয়ে রয়েছেন দেখছি। হ্যাঁ, তা আমাকে আর কালীবাবুকে নিয়ে 15 জন। প্রত্যেকে যদি গড়ে 4খানা করে চপ খান, তাহলে 15 × 4 × 6 আনা, তাতে হচ্ছে 22.5 টাকা। ঠিক আছে, তার সঙ্গে ধরুন চা, কেক, পান, তামাক ইত্যাদি আরও ধরুন 12 টাকা। ঠিক আছে, তা একুনে হলো এই 35 টাকা। দাঁড়ান 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 তো, আমার পুঁজিটা কত আছে একবার দেখি। জটাধর পকেট থেকে মানি ব্যাগ বার করলেন এবং নোট গুনতি করে বললেন, কুলিয়ে যাবে, কুলিয়ে যাবে। আমার কাছে গোটা 50টা টাকা আছে, বুঝলেন তো। কালীবাবু, আপনি কিছু বেশি করে মাল তৈরি করুন। তা এখন মশাইরা, দয়া করে আমার সবিনয় নিবেদনটি শুনুন। হ্যাঁ, আজ আপনারা সবাই, মানে সবাই আমার গেস্ট। আমার খরচেই সবাই খাবেন। না 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 না, কোনো আপত্তি শুনবো না আমি। না না না, আমার অনুরোধটি রাখতেই হবে, নইলে আমি মনে শান্তি পাবো না। ব্যাপার কি জটাধর বাবু, এত দিলদরিয়া হলেন কেন? জটাধরের মোটা গোফের নিচে একটা সলজ্জ হাসি ফুটে উঠল। ঘাড় চুলকে মাথা নিচু করে বললেন, আরে আপনারা হলেন ঘরের লোক, দেখুন আপনাদের বলতে আর বাধা কি জানেন, আজ বড়ই আনন্দের দিন। আজ আমার শুভ বিবাহ। এই শুনে রামতারণ বললেন, পৌষ মাসে শুভ বিবাহ? কিরকম? তুমি ব্রাহ্মণ না খ্রিস্টান? আর বিবাহ যখন, তখন তুমি এখানে কেন? হে, আগে হ্যাঁ, আমি খাঁটি হিন্দু। বিবাহের অনুষ্ঠানটি আজ বেলা 11টার সময় রেজিস্ট্রেশন অফিসে সেরে ফেলেছি। সিভিল ম্যারেজ, ও তো পাঁজি দেখে হবার জো নেই। রেজিস্ট্রারের মর্জি মাফিক লগ্ন স্থির হয়। তা বিয়েটা চুকে গেলেই ভাবলাম, এখন তো দিল্লিতে আমার চেনাশোনা বেশি কেউ নেই। মাসতুতো ভাইয়ের বাসায় উঠেছি,
সে আবার পেট রোগা মানুষ, ভালো জিনিস খাওয়ার শক্তিই নেই। কিন্তু বিয়ের দিনে মানে 5 জনে মিলে একটু একটু ফুর্তি করব, একটু খাওয়া দাওয়া এসব না করলে চলবে কেন? তো তারপরেই আপনাদের কথা মনে এলো। দেখুন, ধরতে গেলে আমার আত্মীয়, বন্ধু, বরপক্ষ, কনে পক্ষ সবই হচ্ছেন আপনারা। তাই এখানেই চলে এলুম। তা আমাদের কালীবাবু দেখছি তো অন্তর্যামী, ফেস্ট তৈরি করে রেখেছেন একেবারে। হ্যাঁ, তা যা আছে দয়া করে তাই আজ আপনারা খান। কিন্তু এখানে আপনাদের খাইয়ে তো আমার ঠিক সুখ হবে না, বুঝলেন মশাইরা। আমার আস্তানায় মানে আমার বাড়িতে একদিন আপনাদের পায়ের ধুলো দিতেই হবে। বউ ভাত, বউ ভাত খেতে হবে। না না, বেশি কিছু নয়, এই 4টি পোলাও, একটু মাংস, একটু পায়েস, আর ওই ঘন্টিওয়ালার দোকানের জাহাঙ্গীরি বালুশায়। না না না, মুকুজ্জে মশাই নিষ্ঠাবান লোক, তা আমি জানি। আমি কালীবাড়ি থেকেই পাঠা আনাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমার স্ত্রীর হাতের রান্না খুব চমৎকার, আপনারা খেয়ে নিশ্চয়ই তারিফ করবেন। আমার আর একটা নিবেদন আছে স্যার। এখানকার মিউনিসিপ্যাল অফিসে আমার একটা কাজের চেষ্টা করছি, ওই সার্ভেয়ার আমিনের পোস্ট। তো মুকুজ্জে মশাই যদি দয়া করে একটু সুপারিশ করে দেন তো এখনই আমি কাজটা পেয়ে যাই। ওকে তো সবাই প্রচুর খাতির করেন কি না? রামতারণ বাবু বললেন, আচ্ছা আচ্ছা, তা না হয় একটা সুপারিশপত্র লিখে দেওয়া যাবে, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি। তোমার বয়স তো 45-এর কাছাকাছি মনে হচ্ছে। তা এখন কি দ্বিতীয় পক্ষ বিবাহ? আগে না স্যার, এই সবে প্রথম পক্ষ। এতদিন নানান জায়গায় ঘুরে বেড়িয়েছি, বিবাহের রুচিও ছিল না। ভেবেছিলাম নির্ঝঞ্ঝাটে জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তার হলো না। শেষটায় কখন জড়িয়ে পড়লুম। শুনবেন, সব কথা শুনবেন স্যার? বেশ তো, বেশ তো, তা শোনাই যাক না তোমার কথা, অবশ্য যদি গোপনীয় কিছু না হয়ে থাকে। জটাধর জিভ কেটে বললেন, না না না, রাম বলো রাম বলো, আমার জীবনে গোপনীয় কিছু নেই। এই জটাধর বক্সি একটু আমুদে বটে, কিন্তু খাঁটি মানুষ, চরিত্রে কোনো কলঙ্ক পাবেন না। ও ম্যানেজার কালীবাবু, আপনি খাবার পরিবেশন করুন, খেতে খেতেই কথা হবে। তা শুনুন মশাইরা, যুদ্ধের সময় সত্যিই আমি নর্থ বার্মায় মিলিটারিতে চাকরি করতাম। 42 সালের গোড়ায় যখন জাপানিরা রেঙ্গুনে বোমা ফেলতে লাগলো, তখন ইংরেজের ওপর আর ভরসা রইল না। প্রাণের ভয়ে আমরা সবাই পালালুম। টামু ইম্ফল রোড দিয়ে দলে দলে নানান জাতের মেয়ে, পুরুষ, ছেলে, বুড়ো চলল। রোগে আর অপঘাতে কত যে মারা গেল তার সংখ্যা নেই। কাগজে সেসব কথা আপনারা হয়তো পড়েছেন। তা অনেক কষ্টে আমি যখন বার্মা বর্ডার পার হয়ে ইম্ফলে এলাম, তখন একটি মেয়ে আমার শরণাপন্ন হলো। বড়ই করুণ কাহিনী তার। অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছে। স্বামীর নাম বলহরি জোয়ারদার। রেঙ্গুনে তার মোটর মেরামতের কারখানা ছিল। ভালোই রোজগার করত। জাপানিরা তাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। তাদের মোটর মেকানিকের বড় অভাব ছিল কিনা,
তো যাবার সময় বলহরি তার বউকে বললে, অচলা, আমি চললুম, এ জীবনে হয়তো আর দেখা হবে না। তুমি যেমন করে পারো পালাও, দেশে ফিরে যাওয়ার চেষ্টা করো। অচলা কাঁদতে কাঁদতে একটি বাঙালি দলের সঙ্গে রওনা হলো। দলের সবাই একে একে মারা গেল, কলেরায়, টাইফয়েডে এবং শেষে কয়েকজন বাঘের পেটে। অবশেষে অচলা প্রায় আধমরা অবস্থায় মণিপুরে এসে পৌঁছালো। আমার স্বভাবটা কীরকম জানেন, লোকের দুঃখ আমি দেখতে পারি না, বিশেষ করে মহিলাদের। অচলাকে বললুম, আহা, তুমি আমার সঙ্গেই চলো, আমি যদি বেঁচে থাকি তুমিও বাঁচবে। রামতারণবাবু প্রশ্ন করলেন, অচলার মা বাপ কোথায় ছিল? হায় রে, তার আবার মা বাপ! তারা বহুকাল আগে পেগু শহরে বাস করত। সেখানে বলহরির সঙ্গে অচলার বিয়ে হয়। জাপানিরা এসে পড়লে অচলার মা বাপ, ভাই বোন কে কোথায় পালালো, বাঁচলো কি মরলো কেউ জানে না। তারপর শুনুন, অচলাকে নিয়ে তো কোনো গতিকে বিপদের গণ্ডি পেরিয়ে আমি বেরিয়ে এলুম। তারপর মশাই 12 বছর, বুঝলেন, 12 বছর নানান জায়গায় কাজ করেছি। এই ডিব্রুগড়ে, চাটগাঁয়ে, নোয়াখালীতে, রংপুরে, আরও নানান স্থানে। কোনো চাকরি স্থায়ী নয়, থিতু হয়ে কোথাও বাস করতে পারিনি আমি। অবশেষে ঘুরতে ঘুরতে এই দিল্লিতে এসে পড়েছি। তা স্থির করেছি আর নড়ব না। হ্যাঁ, এইখানেই একটা কাজ জুটিয়ে নেব। কাজের জোগাড়ও প্রায় হয়ে গেছে। এখন এই মুখুজ্জে মশাই যদি একটু দয়া করেন তাহলেই পেয়ে যাবো কাজটা আর কি। আচ্ছা আচ্ছা, এই কন্ডাক্টর সিকান্দার সিংকে আমি বলবো যে তার একটা ইনফ্লুয়েন্স আছে, সে তোমার জন্য চেষ্টা করবে। আচ্ছা, তুমি তো এতদিন ভ্যাগাভন হয়ে ঘুরেছ, দিন অচলা কোথায় ছিল? কোথায় আর থাকবে স্যার, আরে আমার কাছে ছিল। মেয়েটা বড় ভালো, রং তেমন ফর্সা নয়, কিন্তু মুখের খুব একটা শ্রী আছে। প্রথম বড়ই কান্নাকাটি করত, তারপর ক্রমশই সামলে উঠল। কিন্তু মাস 2 আগে দেখলুম আবার ঘ্যানঘ্যানানি শুরু করেছে। তা আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে অচলা? সে জবাব দিল, আমার মরণ হয় না কেন? আরে ব্যাপারটা কি খোলসা করে বলো না আমায়। তোমার জন্যে কি আমাকে বিষ খেয়ে জলে ডুবে গলায় দড়ি দিয়ে মরতে হবে? আরে বাবা, এ তো ভালো জ্বালা। আরে আমার অপরাধটা কি? লোকে যে আমার বদনাম রটাচ্ছে তা শুনতে পাও না বুঝি? কি মুশকিল! তা আমাকে কি করতে হবে বলো, কি তুমি বলো। অচলা ফুঁপিয়ে বলে উঠল, জটাই বাবু, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? বৃত্তান্ত শুনে কপিলগুপ্ত বললেন, তা অচলা কিছু অন্যায় বলেনি। না মশাই, অচলা কিচ্ছু অন্যায় বলেনি, সে আমি জানি, এবং আমারও বুদ্ধি শুদ্ধি বিলক্ষণ আছে। বিবাহের বন্ধনে জড়িয়ে পড়বার ইচ্ছে আমার মোটেই ছিল না। কিন্তু ওই প্রজাপতি ঋষি যদি নারীর রূপ ধরে পেছনে এসে লাগেন, তবে তার নির্বন্ধ এড়ানো কোনো পুরুষের সাধ্য নয়। কে এক ওই কবি লিখেছেন না, ওই যে কি যেন, হ্যাঁ, শারদ লতিকা সম ললিত ললনকায়,
বাজে কথা, সব বাজে কথা মশাই। ললনা হচ্ছেন ছিনে জম। ভেবে দেখলুম অচলাকে বিয়ে করে ফেলাই ভালো। হ্যাঁ, তার স্বামী বলহরির কোনো পাত্তাই নেই, আর তার সে নিশ্চয় মরেছে। কিন্তু মানে হিন্দু পদ্ধতিতে বিয়ে করার বিস্তর ঝঞ্ঝাট, তাই সিভিল ম্যারেজে স্থির করলাম। রেজিস্ট্রার লালা হংসরাজ চোপড়া অতি ভালো লোক। তিনি বললেন, 12 বছর যখন কেটে গেছে তখন ভাববার কিছু নেই, স্বচ্ছন্দে বিয়ে করো। তাই তাই আজ বিয়ে করে ফেললাম। রামতারণবাবু বললেন, কিন্তু একটা কর্তব্য যে বাকি রয়ে গেল, ওই ওই পূর্বের স্বামীর শ্রাদ্ধ করা উচিত ছিল। তার বলতে হবে না স্যার, আমার কাজে কোনো খুঁত পাবেন না। 12 বছর পূর্ণ হওয়া মাত্র অচলা তার লোহা আর শাঁখা ভেঙে ফেলেছে, সিঁদুর মুছেছে, থানও পড়েছে। হ্যাঁ, তাকে দিয়ে দস্তুর মতন শ্রাদ্ধ করালুম, 5টা ব্রাহ্মণও খাওয়ালো। সবে 3 দিন আগে তার অশৌচান্ত হয়েছে। তারপর ওই সিভিল ম্যারেজে ঢুকে যেতেই অচলা আবার সধবার লক্ষণ ধারণ করেছে। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। ও কালীবাবু, হ্যাঁ, ওই 7টা চপ, মানে এই 7টা চপ কিন্তু আমি পকেটে ভরলো। হ্যাঁ, মানে নিজে গপগপিয়ে খাবো, বুঝলেন কিনা। আর এদিকে সহধর্মিনীকে কিচ্ছুই দেব না, তা তো হতে পারে না। তেমন স্বার্থপর আমি নই, বুঝেছেন তো। বেচারি 15 দিন ধরে নিরামিষ খেয়ে আছে। এই 7টা চপের দামও আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, দিয়ে দেবো। অতুল হালদার বললেন, খুবই ইন্টারেস্টিং ইতিহাস, আমি নোট করে নিয়েছি। আমাদের ওই হিন্দুস্তান মিরর কাগজে ছাপবো। আপনার কোনো আপত্তি নেই তো জটাধরবাবু? না, কিছু মাত্র না। আরে স্বচ্ছন্দে ছাপুন, যদি চান তো আরও ডিটেল দিতে পারি, অচলা আর আমার ফটোও দিতে পারি, নেবেন? এই সময় একটি লোক টি কেবিনের দরজার কাছে এসে ভাঙা গলায় বলল, জটাধর বক্সি এখানে আছে? আগন্তুক লোকটি রোগা, বেঁটে, পরনে ময়লা খাকি প্যান্ট, নীল জার্সি, তার উপর মোটা পট্টুর বুক খোলা কোট, হাতে একটা বড় রেঞ্জ। তার প্রশ্নের উত্তরে জটাধর বললেন, হ্যাঁ, আমি জটাধর বক্সি। আপনি কে মশাই? তোমার জম। এই কথা বলেই লোকটি ঘরে এসে খপ করে জটাধরের হাত ধরল। রামতারণ বললেন, বলি, কে তুমি? এখানে এসে হামলা করছো? জানো এ হলো ট্রেসপাস, ক্রিমিনাল কেস। নাম কি তোমার? আমার নাম বলহরি জোয়ারদার। আপনাদের কিছু বলছি না মশাই, আমার দরকার এই শালা জটাধরের সঙ্গে। হ্যাঁ, অবাক কাণ্ড! তুমি অচলার ভূতপূর্ব স্বামী নাকি? শুধু ভূতপূর্ব নই মশাই, দস্তুর মতন জলজ্যান্ত বর্তমান স্বামী, ভবিষ্যতেও স্বামী। এই পাজি জোটে শালাকে যদি জেলে না পাঠাই তো আমার নাম বলহরি জোয়ারদার নয়। এ তো আচ্ছা ফ্যাসাদ। কি হে জটাধর, এখন করবেটা কি? জটাধর করুণ স্বরে বললেন, আমার সর্বনাশ হয়ে যাবে স্যার। আপনি একটা ফয়সালা করুন প্লিজ। করো কি? স্থির হ জটাধর, এসব ব্যাপারে মাথা ঠান্ডা রাখা দরকার। মীমাংসা তো অচলার হাতে। সে যদি বলে এই লোকটাই তার স্বামী, তবে আর কথাই নেই, তোমাকে তাই মেনে নিতে হবে। ও জোয়ারদার মশাই, আপনি কি অচলার সঙ্গে দেখা করেছেন? তার আপনাকে বলতে হবে না, তার কাছ থেকেই তো আসছি। আমাকে দেখে সে মাগি বেদম কান্না শুরু করেছে। আমি ধমক দিতে বলল, জটাই বাবুকে ডেকে আনো,
তার অমতে আমি কিছু করতে পারবো না। ও জটাই যেন তার গুরু ঠাকুর। রামতারণ বললেন, এ বাবা, এই ব্যাপারটা তো বিশ্রী রকম জটিল হয়ে গেল দেখছি। অচলা যদি জটাধরের কাছেই থাকতে চায় আর বলহরি তাতে রাজি না হয়, তবে তো মহা ফ্যাসাদ, এ তো আদালতের ব্যাপার। কিন্তু বেআইনি কাজ তো কিছু হয়নি। নষ্টে মৃতে প্রব্রাজতে, ওই একটা শাস্ত্র বচন আছে না, 12 বছর কেটে গেলে রীতিমতো শ্রাদ্ধ শান্তির পরে অচলার পুনর্বিবাহ হয়েছে। এক্ষেত্রে ভূতপূর্ব স্বামীর ফিরে আসাই তো অন্যায়। হ্যাঁ, এনক আর্ডেনের মতন মানে মানে সরে পড়াই উচিত ছিল। আহা, কি কথাই বললেন মশাই, প্রাণ জুড়িয়ে গেল। নিজের স্ত্রীর কাছে আসবো না তো কি এই জোটেকে দেখে জিপ কেটে পালাবো নাকি? আমি এই 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 বলহরি জোয়ারদার মশাইকে খেসারত হিসেবে কিছু টাকা দিতে রাজি আছি। হ্যাঁ, মানে কত কত এখন এখন এই 50 টাকা দিতে পারি, বাসায় গিয়ে না হয় আরও 50 দেবো। বলহরি গর্জন করে বলল, চাপড়াও শুয়োর, 100 টাকায় আমার বউ কিনতে চাও? একটা পাটাও দামে মেলে না। ওহে জোয়ারদার, একটু বুঝে সুঝে তম্বি করো। তুমি তো তালপাতার সেপাই। জটাধরের চেহারাটা দেখেছো তো? তোমাকে এক চড়েই সাবার করতে পারে। এই চড় মারলেই হলো? দেখছেন না বেটা ভয় কেঁচো হয়ে আছে। 5টি বছর, বুঝলেন, 5টি বছর মাথুরিয়ার জাপানিদের কাছে ছিলাম মশাই। জুজুৎসুর প্যাঁচ ভালো করেই শিখেছি। তারপর চীনেদের সঙ্গে 7 বছর কাটিয়েছি। ছাড়তে কি চায়? 3টে কমরেডকে গলা টিপে মেরে পালিয়ে এসেছি। এই জটাধরকে 2টি আঙ্গুলের টোকায় কাত করতে পারি। এই চল চল হতভাগা। কাঁচ পোকা যেমন প্রকাণ্ড আরশোলাকে ধরে নিয়ে যায়, তেমনি বলহরি জোয়ারদার জটাধরের হাত ধরে হির হির করে টেনে নিয়ে চলে গেল। রামতারণ মুখুজ্জে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এমন বিপদেও মানুষ পড়ে। আহারে বেচারা, আজ দুপুরে বিয়ে করেছে আর সন্ধেবেলা এরম একটা বিশ্রী কাণ্ড। আসলে অচলা মেয়েটার জন্যেই আমার দুঃখ হচ্ছে, মানে সত্যিই দুঃখ হচ্ছে। ম্যানেজার কালীবাবু এতক্ষণ নিবিষ্ট হয়ে হিসাব করছিলেন। এখন উচ্চস্বরে বললেন, চুলোই যাক অচলা, আজকের খরচা দেবে কে? জটাধর তো আপনাদের বোকা বানিয়ে সরে পড়লো। সরে পড়েছে তো কি হয়েছে? আমরা তো নিজের খরচে খেতে প্রস্তুতই ছিলুম। কালীবাবু, তুমি আমাদের নামে নামে বিল তৈরি করো। কালীবাবু বললেন, কিন্তু ওই জটাধর যে নিজেই 12টা চপ, 4খানা কেক আর 4টে বড় পেয়ালা চা খেয়েছে। তাছাড়া বউকে দেবে বলে 7টা চপ পকেটে পুরেছে। মোট দাম হলো 9 টাকা 6 আনা। এই খরচ কে দেবে? কপিলগুপ্ত বললেন, মোটে 9 টাকা 6 আনা? 1.5 খানা উপন্যাসের দাম। খরচাটা আমাদের মধ্যে চালিয়ে দাও। কি বলেন মুকুজ্জমশাই? জটাধরের বিবেচনা আছে, বেশি ঠকায়নি। বীরেশ্বর সিংহি বললেন, আমি তক্ষণই বুঝেছিলুম যে ওই বলহরি হচ্ছে জটাধরের মাস্তুতো ভাই। 7টা চপ তার পেটেই যাবে। শুনলেন আজকের গপ্প জটাধরের বিপদ। রচনা পরশুরাম। গল্প পাঠে শুভম মুখার্জি। জটাধরের চরিত্রে ডক্টর মনশীষ জানা, অতুলের চরিত্রে সৌম্যকান্তি মণ্ডল, কালীবাবুর চরিত্রে তপন কুমার, রামতারণের চরিত্রে সুনয়ন মুখার্জি, কপিলের চরিত্রে স্বস্তিক সরকার, বীরেশ্বরের চরিত্রে শুভজিৎ, হংসরাজের চরিত্রে পুষ্পল বিশ্বাস, বলহরির চরিত্রে অরুণাভ সেন, অচলার চরিত্রে অপরাজিতা মজুমদার। স্ক্রিপ্টিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং সৃজন সাহা। পোস্টার ডিজাইন শুভজিৎ এবং সমগ্র অডিওটি সামলেছেন
দেবজিৎ। গল্পটির সামগ্রিক পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় টিম আসরে গপ্প। বক্সিবাবু কিন্তু আবার ফিরতে পারেন, তবে তার জন্য গল্পটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আর কমেন্টে জানাতে হবে আপনাদের কেমন লাগলো। আমাদের আসর আবার বসবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।